সোনির এই ধরনের 70-80 হাজার টাকার ফোনগুলো মার্কেটে আসার কিছুদিন পরেই দেখা যায় যে প্রাইস কমে 20-25 হাজার টাকা হয়ে যায়। আর যারা ইউজড হিসেবে এই সোনির ফোনগুলো কিনে আমার মনে হয় যে তারাই জিতে, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে তারা জিতে না বরঞ্চ ঠকে। আপনি যদি সোনি এক্সপিরিয়া 5 Mark 4 এই ফোনটা কেনার কথা চিন্তা করে থাকেন, কিংবা আপনারা হয়তো সবাই জানেন যে সোনি বেস্ট ক্যামেরা ফোন বানায়, সোনি বেস্ট ক্যামেরা বানায়, কিন্তু বেস্ট ক্যামেরা ফোন বানায় যারা বলে তাদেরকে বলবো যে একটু কষ্ট করে এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন, তাহলেই হয়তো বা আইডিয়া করতে পারবেন যে সোনি আসলে কতটুকু ভালো বেস্ট ক্যামেরা ফোন বানায়। আমি কিন্তু ক্যামেরার কথা বলতেছি না, ক্যামেরা ফোনের কথা বলতেছি, যে সোনি ফোন মার্কেটে আসলে মানে ক্যামেরার দিক দিয়ে কতটুকু ভালো জায়গায় আছে। তারা কিন্তু এই ফোনগুলোকে ডেডিকেটেড ক্যামেরার জন্যই বানায়, যেরকম এই জায়গায় একটা ক্যামেরা শাটার বাটন রয়েছে। তাছাড়াও দেখবেন যে সোনি যে ফোনগুলো সেগুলো কিন্তু মানে ডাইমেনশনটাই কেমন জানি একটু ক্যামেরা সেন্ট্রিক ফোনের মতো লাগে। তো সেই জায়গায় এসে সোনির ক্যামেরা কিন্তু আহামরিও ভালো না, যেটা নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো। আর যারা সোনি ফ্যান রয়েছেন তারা একটু শক্ত করে বসেন, কারণ এই ভিডিওতে প্রচুর পরিমাণের গালাগালি করা লাগবে আপনাদের। আমি লাস্টে যখন সোনি এক্সপিরিয়া 5 Mark 3 এর ভিডিও করি, আমার কাছে মনে হয় যে আমার জীবনে করা সবথেকে বেস্ট ভিডিও নাকি সবথেকে খারাপ ভিডিও আমি কি বলবো আমি নিজেও জানি না। কারণ ওই ভিডিওতে আমি এত বেশি পরিমাণের গালি খাইছি, সবাই বলতেছিল যে তুই ক্যামেরা নিয়ে কিছুই জানোস না, তুই সোনির ক্যামেরা সম্পর্কে কিছু বুঝোসই না, ক্যামেরার হার্ডওয়্যারই সব কিছু, ক্যামেরার সফটওয়্যারটা হলো না। আশা করি যে এই ভিডিওতেও হয়তো বা এই ধরনের কিছু কমেন্ট পেতেও পারি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি সোনির এই ধরনের কোনো মানে ইউনিক ফোন খুঁজে পেতে চান তাহলে অবশ্যই খুঁজে পাবেন হচ্ছে গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়া চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে এই ধরনের মানে ইউনিক ফোন পারচেস করতে পারবেন। আমি জানি না যে এই ভিডিও দেখার পরে আসলে কেউ এই সোনির এই ধরনের ফোন কেনার জন্য গ্যাজেটম্যানের সাথে যোগাযোগ করবে কিনা। আপনি যদি এই ফোন কেনার জন্য যোগাযোগ না করেন, অন্য কোনো ফোন কেনার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা ফোন সম্পর্কে টুকটাক জানে এবং খোঁজখবর রাখে তাদেরকে চোখ বন্ধ করে যদি এই ফোনটা হাতে দেওয়া যায়, সে বলবে যে এটা একটা সোনির ফোন। কারণ সোনির ফোনগুলো নর্মালি অন্য ফোনগুলো থেকে একটু ভিন্ন রকম হয়ে থাকে, তাদের ফোনগুলো একটু লম্বাটে শেপের হয়ে থাকে এবং এই দিক দিয়ে একটু চিকন হয়ে থাকে। আর এটা হাতে নিতে সুপার লেভেলের কমফোর্টেবল। আপনার লাইফে কতটুকু কমফোর্টেবল ফোন আপনি চান সেটা হয়তো বা সোনির ফোন নিলে আপনি ফিল করতে পারবেন। সোনির ফোনটা এত বেশি কমফোর্টেবল, এর কারণ হচ্ছে আমার মতো এই ধরনের মানে পিচি হাতের মধ্যে দেখা যায় খুব সুন্দরভাবে এঁটে যায়, কিন্তু এই ফোনটা অনেক বেশি লম্বাটে শেপের হয়ে থাকে এবং এই ডাইমেনশনের কারণে দেখা যায় যে অনেক সফটওয়্যারের ভিতরে মানে অনেক অ্যাপের ভিতরে টেক্সট কেটে যাচ্ছে, কিংবা অ্যাপগুলো ঠিকঠাকভাবে এই ফোনের সাথে অপটিমাইজ না, যার কারণে একটু প্যারা খাওয়া লাগে ওই দিক দিয়ে। এইটার ভিল কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। হ্যাঁ, আগের ফ্রেমগুলো অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করতো, বাট এইবারে হচ্ছে যে এই অ্যালুমিনিয়ামের ফ্রেমটা ফ্ল্যাট, মানে এখন যেই মানে ফ্ল্যাট ট্রেন্ড চলতেছে আইফোনের মতো হচ্ছে সবাই ফ্ল্যাট করে দিতেছে, এই সোনি এক্সপিরিয়া 5 Mark 4 এর মধ্যে হচ্ছে যে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। রাইট সাইডে আসলে দেখবেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, এবং নিচের দিকে আরেকটা বাটন রয়েছে, যে বাটনে যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু ক্যামেরা অন হয়ে যায়। আর এটাতে যখন আপনি সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু এটা দিয়ে ছবি উঠবে। তার মানে বুঝতেই পারতেছেন যে এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে এটার ভলিউম বাটন নিয়ে একটু কথা বলে নেই। এটার ভলিউম বাটন এত ছোট, আমি শুধু এই সোনির ফোনটা না, সোনির প্রত্যেকটা ফোনের মধ্যে এই কমপ্লেনটা করে থাকি যে সোনির ভলিউম বাটনের সাইজ এত ছোট, আমি ভলিউম প্লাস করবো নাকি মাইনাস করবো এটা নিয়ে কনফিউজড হয়ে যায়, এবং আমি কোন জায়গায় প্রেস করতেছি বুঝে পাই না আসলে এটা পাওয়ার বাটন নাকি ভলিউম বাটন। আর পাওয়ার বাটনের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটার অবস্থা খুব একটা ভালো না। ম্যাক্সিমাম টাইমে এই ফোনটা আমি গত বেশ কিছুদিন ইউজ করতেছি, মানে বেশিরভাগ সময় দেখা যায় যে মিস রিড করে, মানে ঠিকঠাকভাবে রিড করতে পারে না, পকেটে রেখে দেখা যায় যে রিড করে রাখছে, মানে টাইম আউট হয়ে আসে, তখন আবার আপনাকে ম্যানুয়ালি পাসওয়ার্ড দেওয়া লাগতেছে। তো এই ধরনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না দিয়ে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিত, এটা মনে হয় যে আরো বেশি ভালো হতো। তারপর আপনি বটমের দিকে তাকালে টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং একটা সিম ট্রে পাচ্ছেন, যে সিম ট্রেটা হচ্ছে সোনি সিগনেচার আরেকটা জিনিস, যে আপনি নক দিয়ে চাইলে কিন্তু এটাকে খুলে ফেলতে পারবেন। এই যে আমি খুলে ফেলছি, অলরেডি আমার সিম খুলে পড়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু সিম ইজেক্টর ছাড়াই এটাকে আপনি সিম চেঞ্জ করতে পারবেন, যেটা একটা ভালো ব্যাপার। আর সোনির প্রত্যেকটা ফোনে কিন্তু এখন পর্যন্ত এসডি কার্ডের সাপোর্ট দেয়, আপনি চাইলে কিন্তু এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। আর যদি টপ সাইডে তাকান তাহলে এই জায়গায় এখনো আপনি কিন্তু 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পাচ্ছেন। আর এই ফোনটা লেফট সাইডে কিছুই থাকছে না। সোনির ফোনগুলো যেন অন্যান্য স্মার্টফোন থেকে একদমই ভিন্ন রকম। আপনি যদি ডিসপ্লে টপ সাইড এবং বটম সাইডে তাকান তাহলে দেখবেন যে মোটা বেজেল, এবং এটার নিচে কিন্তু বড় বড় স্পিকার ইউজ করা হয়েছে। হ্যাঁ, অনেকেই বলবেন যে এটা সাউন্ড কোয়ালিটি ভালো করার কারণেই হচ্ছে স্পিকার এই জায়গায় ইউজ করছে, কিন্তু আমি এই সাউন্ড কোয়ালিটির জন্য কোনো অবস্থাতেই ডিসপ্লের মধ্যে এত মোটা বেজেল আমি মেনে নিবে না। সোনি কিন্তু চাইলেই এই ফ্রেমের মধ্যে স্পিকার ইউজ করতে পারতো, এবং এই জায়গা থেকেও কিন্তু ভালো সাউন্ড আউটপুট বের করা যায়। তো ডিসপ্লের মানে এত মোটা বেজেল দেওয়ার কোনো মানেই হয় না। এই জায়গায় ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির একটা OLED ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এটার মধ্যে কিন্তু 120 হার্জের হায়ার রিফ্রেশ
রিফ্রেশ রেট পাচ্ছেন। একটু আগে যেটা বলছিলাম অন্য স্মার্টফোনগুলোর সাথে কিন্তু এটার ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও মিলে না। এটার ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 21:9 অ্যাসপেক্ট রেশিওর একটা ডিসপ্লে, যার কারণে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন কিংবা নেটফ্লিক্সে ভিডিও দেখবেন তখন দেখতে পারবেন ডিসপ্লে লেফট সাইড এবং রাইট সাইডে বিশাল বড় বড় দুইটা ব্ল্যাক বর্ডার চলে আসে, যার কারণে ভিডিও দেখার সময় ভিউইং এক্সপিরিয়েন্স এতটাও ভালো হয় না। কিন্তু ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না। একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনি এই ডিসপ্লে থেকে পাবেন। ডিসপ্লের কোয়ালিটিতে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করা হয় না। ডিসপ্লের টাচ রেসপন্স, কালার সবকিছু ছিল টপ নচ লেভেলের, কিন্তু ডিসপ্লের ব্রাইটনেসটা আমার কাছে একটু তুলনামূলক কম মনে হয়েছে। এটাকে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে মানে ব্রাইটনেস নিয়ে একটু স্ট্রাগল করা লাগছিল। এই ফোনটার প্রাইস হচ্ছে $700, তার মানে হচ্ছে 70 থেকে 80,000 টাকা প্রাইস। তো এত দামি একটা ফোনের ডিসপ্লের ব্রাইটনেস আরেকটু বেশি হতে পারতো। লাস্ট যখন আমি সোনি এক্সপিরিয়া 5 Mark III এর ভিডিও করি এবং ওই ভিডিও পাবলিশ করার পর প্রচুর পরিমাণের কমেন্ট দেখতে পাই যে প্রচুর গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন পড়ে যাচ্ছে ডিসপ্লেতে, এবং আমি নিজেও পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি যে না, এটার মধ্যে গ্রিন লাইন পড়ে এবং ওই ভিডিওতে জানাতে ভুলে গেলাম। আর এখন এই সোনি এক্সপিরিয়া 5 Mark IV এর মধ্যে গ্রিন লাইন পড়তেছে কিনা এটা এখন পর্যন্ত কনফার্ম না, এবং এই ফোনটা যেহেতু এখন ওইভাবে মানুষজন কেনে নাই, এত বেশি অ্যাভেলেবেল না, এটার ইনফরমেশন খুব একটা খুঁজে পাওয়া যায় না যে ফোনের মধ্যে গ্রিন লাইন পড়তেছে কিনা। আপনারা যদি কেউ কিনে থাকেন এবং গ্রিন লাইন পড়ে থাকে তাহলে একটু কষ্ট করে এই ভিডিও নিচে কমেন্ট করবেন, যাতে করে আপনারা মানে অন্য মানুষজনকে হেল্প করতে পারেন। আর যদি এরকম কোনো ইস্যু খুঁজে পাই তাহলে অবশ্যই এই ভিডিওটা পাবলিশ করার পর আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো যে এটার মধ্যে গ্রিন লাইন ইস্যু আছে কিনা। তো যেহেতু এটা একটা ওলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লেগুলোতে দেখা যায় যে গ্রিন লাইন পড়ে, এটা স্বাভাবিক এবং এটাতেও কিন্তু পড়তে পারে। এখন পর্যন্ত সোনির অনেকগুলো ফোন ইউজ করার সুযোগ হয়েছে আমার, তো ওইগুলোতে হ্যাপটিক ফিডব্যাক এতটাও ভালো দেখি নাই। কিন্তু সোনি এক্সপিরিয়া 5 Mark IV এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাক অনেক বেশি স্ট্রং ছিল, কিছুটা পিক্সেলের কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, একটা ফ্ল্যাগশিপ ফোনের হ্যাপটিক ফিডব্যাক অনেক ভালো হয়ে থাকে। এটা ফ্ল্যাগশিপ না, এটা হচ্ছে সোনির একটা মিড রেঞ্জের ফোন। তো মিড রেঞ্জের ফোন হিসেবে যদি চিন্তা করি, কিংবা এখন এটা ইউজড 25-26 হাজার টাকায় পাওয়া যাচ্ছে, এই প্রাইস রেঞ্জের কথা চিন্তা করতে গেলে এটার হ্যাপটিক ফিডব্যাক অনেক অনেক বেশি স্ট্রং ছিল। অনেকে আছেন যারা কম বাজেটে একটা গেমিং ডিভাইস খুঁজে থাকেন, এই ফোনটার মধ্যে কিন্তু এসওসি হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। 8 Gen 1 এর যদি একটা ফোন আপনি কিনতে চান, ইউজড মার্কেট থেকে কিনতে গেলেও এখন অ্যারাউন্ড আপনাকে 35,000 টাকা খরচ করা লাগবে। এর নিচে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর যে চিপসেটওয়ালা ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই ফোনটাই একমাত্র ফোন যেটা 25,000 টাকায় পাওয়া যাচ্ছে, যেটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপ ইউজ করা হয়েছে। এই ফোনটা যারা গেমিং এর জন্য নিতে যাচ্ছেন, আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য, কারণ এটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। হ্যাঁ, এই ফোনটা ইউজ করতে গেলে মাঝে মাঝে দেখছিলাম যে প্রচুর পরিমাণে বাগ লুক আছে, এটা অপটিমাইজেশনের ইস্যু হতে পারে। কিন্তু এটাতে যদি আপনি গেমিং করতে যান, এটাতে 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু আপনি এটার মধ্যে 120 FPS এ অনায়াসে আপনি পাবজি খেলতে পারবেন। অন্যান্য যে হেভি গেমগুলো আছে সেগুলো কিন্তু আপনি স্মুথলি এই ফোনটার মধ্যে খেলতে পারবেন। আর যদি রেগুলার লাইফে ইউজ করতে যান তাহলে তো পারফরমেন্স নিয়ে কোনো ধরনের প্যারা খাবেন না। হ্যাঁ, এটা জাপানিজ ভেরিয়েন্টের ফোন, জাপানিজ ভেরিয়েন্টের হওয়ার ফলে এটার মধ্যে প্রচুর পরিমাণে ব্লুটুথ পেয়েছি, আর এটা সফটওয়্যারের ইস্যু রয়েছে কিছু, মানে খুব বেশি একটা অপটিমাইজ না। যদিও কিনা এটা একটা স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি, এটার যে থিমটা সেটা একদমই স্টক অ্যান্ড্রয়েডের মতো, তারপরে এটার মধ্যে আমি এখন পর্যন্ত বাগ লুক পেয়েছি এবং মাঝে মাঝে দেখলাম যে ল্যাগ করে, বাট গেমিং এক্সপিরিয়েন্স এটার মধ্যে খুবই ভালো ছিল। এখন কথা বলা যাক এই এক্সপিরিয়া 5 Mark IV এর মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে ক্যামেরা। এবং অনেকেই হয়তো বা ক্যামেরার জন্য ওয়েট করতেছিলেন। এর ব্যাক সাইডে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 3টাই কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা। তার মানে বুঝতেই পারতেছেন যে এই জায়গায় একটা টেলিফোটো লেন্সও থাকছে, যেটা 60mm এর একটা লেন্স। এর মেইন লেন্সের ছবিগুলো দেখে হয়তো আপনি হতাশ হচ্ছেন যে একটু ফ্যাকাশে টাইপের ছবি দিতেছে। এই ছবির কোয়ালিটির কথা যদি বলি, ছবি খুবই শার্প এবং ডিটেইল ছিল, কিন্তু ছবির কালারটা আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগে না। এত বেশি ন্যাচারাল ছবি আমার মনে হয় না যে কেউই পছন্দ করবে। যারা ক্যামেরা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করেন এবং ক্যামেরা নিয়ে অনেক বেশি এক্সপার্ট, তারা হয়তো বা এই ধরনের সোনির ফোন থেকে ভালো একটা আউটপুট বের করে আনতে পারবেন। আমি ক্যামেরা নিয়ে এত বেশি এক্সপার্ট না, যার কারণে হয়তো আমি নিজে বের করতে পারতেছি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি ফোনের ক্যামেরার অ্যাপটা ওপেন করব, ক্লিক করব, ভালো ছবি আসতে হবে। এটাই হচ্ছে স্মার্টফোন ক্যামেরার পাওয়ার, যে পকেট থেকে বের করে আমি ইনস্ট্যান্ট ভালো ছবি পাবো। আর যদি আমাকে এত বেশি হিবিজিবি করতে হয় তাহলে তো আমার একটা ডেডিকেটেড ক্যামেরা কিনলেই ভালো। তো ক্যামেরা নিয়ে যারা অনেক বেশি এক্সপার্ট তারা হয়তো বা এটা থেকে ভালো একটা আউটপুট বের করতে পারবেন, বারবার বলতেছি বিষয়টা। তাছাড়া এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেইটা দিয়েও খুবই ভালো ছবি পাচ্ছিলাম, ছবি খুবই ডিটেল ছিল, শার্প ছিল। এটা নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না। কিন্তু এর প্রত্যেকটা লেন্সের কালার একদমই সিমিলার ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মেইন লেন্স, আলট্রাওয়াইড বলেন কিংবা টেলিফোটো লেন্স বলেন, প্রত্যেকটা লেন্স থেকে একদমই সিমিলার একটা কালার পাচ্ছিলাম। কালার শিফটিংটা ওইভাবে কিন্তু নাই। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে এর লেন্স সুইচিংও কিন্তু মোটামুটি ভালোই স্মুথ ছিল। সোনির প্রিভিয়াস যে মডেলগুলো ছিল সেগুলোর লেন্স শিফটিং একটু ডিলে করতো, তো এই ফোনটার মধ্যে দেখলাম যে অনেকটাই ফাস্ট হয়েছে। এই ফোনের ক্যামেরা নিয়ে আমি এত বেশি কমপ্লেন করবো না এই ভিডিওতে, কারণ ক্যামেরা নিয়ে কমপ্লেন করতে গেলে আপনারা গালি দেন। পার্সোনালি যদি আমি বলি তাহলে সোনি এক্সপিরিয়া 5 Mark IV এর ক্যামেরা আমার কাছে এতটাও ভালো লাগে নাই। যারা ক্যামেরার জন্য ডেডিকেটেডলি একটা ফোন খুঁজতেছেন, আপনি ক্যামেরা নিয়ে এত বেশি এক্সপার্ট না, আপনি খুব ভালো একটা বোঝেন না, আপনি চান আমার মতো যে ক্লিক করবেন ভালো ছবি পাবেন, তাদেরকে বলবো যে এই বাজেটে আপনি Pixel 6 নেন, আপনার মানে সন্তুষ্ট থাকবেন আপনি। যদি আপনি এইটা নেন তাহলে হয়তো বা হতাশ হতে পারেন। আর এটা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলোর কথা যদি বলি তাহলে এই জায়গায় অবস্থা খুবই খারাপ, কারণ পোর্ট্রেটের এইচডি ঠিকঠাক করতে পারে না। এটাতে একটা টেলিফোটো লেন্স থাকার ফলেও এটা দিয়ে এতটাও ভালো পোর্ট্রেট পাচ্ছিলাম না, যেটা আমার কাছে খুবই হতাশ লাগছে। যে একটা 2.5x টেলিফোটো লেন্স থাকছে যেটা দিয়ে খুবই ভালো পোর্ট্রেট পাওয়া
পাওয়ার কথা, কিন্তু এজ ডিটেক্ট এতটাও ভালো না, দেখা যায় যে পোর্ট্রেটের সময় ফেসটা অনেক বেশি স্মুথ করে দিতেছে, প্রচুর পরিমাণে নয়েজ চলে আসতেছে। তো এত ভালো একটা ক্যামেরা থেকে এত খারাপ আউটপুট কখনোই আশা করি নাই। পোর্ট্রেটের স্যাম্পলগুলো দেখে হয়তো আপনারা নিজেরাই আইডিয়া করতে পারতেছেন। তারপরেও যাদের কাছে মনে হয় যে আপনি আপনার নিজের ক্যাপাবিলিটি দিয়ে এটা থেকে আরো বেটার আউটপুট বের করে আনতে পারবেন, তাদেরকে বলবো যে ভাই আপনি চাইলে এই সোনি এক্সপেরিয়া 5 Mark IV এই ফোনটা কিনতে পারেন। আর 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার অবস্থা এরকমই ছিল, খুবই ন্যাচারাল ছবি দিচ্ছিল, মনে হচ্ছিল ছবি তোলার পরে আমি ফ্যাকাশে টাইপের হয়ে গেছি, এরকম একটা অবস্থা। কিন্তু এই জায়গায় মজার বিষয় হচ্ছে যে এর সেলফি ক্যামেরা দিয়ে যখন আমি নর্মাল মোডে সেলফি তুলতেছিলাম তখন দেখলাম যে ফেসটা স্মুথ করে দিতেছে, ডিটেল এতটাও নাই। যখন আমি বুকে ইফেক্ট অন করলাম, মানে সোনির মধ্যে তো হচ্ছে আবার পোর্ট্রেট মোডটাকে বুকে ইফেক্ট বলা হয়, তো বুকে ইফেক্টটা যখন আমি অন করে ছবি তুললাম তখন দেখলাম যে আমার ফেসের ডিটেল কেমন জানি একটু বেড়ে গেছে, আর্টিফিশিয়ালি একটু ডিটেল বাড়ানোর ট্রাই করতেছে ডিজিটালি। তো এই বিষয়টা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে নাই। ওভারঅল যদি চিন্তা করতে যাই, সোনির এই ফোনের ক্যামেরার ছবির কোয়ালিটি আমার কাছে এতটাও ভালো লাগে নাই। বরাবরই সোনির ফোনগুলোতে আমি একটা ভালো ব্যাপার দেখি, সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ। সোনির এই ফোনটাতে হচ্ছে 5000 mAh এর ব্যাটারি আছে। 5000 mAh এর ব্যাটারি থেকে নরমালি আমরা এত ভালো ব্যাটারি ব্যাকআপ পাই না। এই ফোনটা দেখা যায় যে দিন শেষেও চার্জ থেকে যাচ্ছিল। আমি প্রচুর পরিমাণের ক্যামেরা ইউজ করেও দেখলাম যে এটার চার্জ মানে 30% মতো দিন শেষে থেকে যাচ্ছে। তার মানে এই ফোনটা যদি আপনারা কিনেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট প্যারা খেতে হবে না। দেখতে দেখতে কিন্তু ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন ফাইনালি কথা হচ্ছে যে 25,000 টাকা দিয়ে আপনি সোনি এক্সপেরিয়া 5 Mark IV এই ফোনটা কিনবেন কিনা। তারাই কিনবেন যারা হচ্ছে যে গেমার রয়েছেন, আপনি খুবই কম বাজারে খুবই ভালো পারফরমেন্স পেতে চান এবং ভালো একটা ডিসপ্লে পেতেছেন গেমিং এর জন্য, যেহেতু এই ডিসপ্লেটা একটু লম্বাটে শেপের, যার কারণে আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা একটু বেটার হবে। আর যারা ক্যামেরার জন্য ডেডিকেটেডলি সোনি এক্সপেরিয়া 5 Mark IV এই ফোনটা কিনতে চাচ্ছেন, তাদেরকে আমি কোনো অবস্থাতে আর কোনো ধরনের কমেন্ট করতে চাই না, অলরেডি ক্যামেরা নিয়ে কথা বলে ফেলছি। যদি আপনার মনে হয় তারপরেও আপনি ক্যামেরার জন্য এই ফোনটা কিনবেন, তাহলে আপনি চাইলে কিনতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি যে এই ভিডিওতে প্রচুর পরিমাণের গালি খাইছি। আল্লাহ হাফেজ।